প্রিয় ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এমসিকিউ টেস্ট। আজকে যে এমসিকিউ গুলি আছে সেগুলো সিম্পল বা বেসিক টাইপের নয়। আজকে যেগুলো টাইপ 2 অর্থাৎ বাকি যে বিভিন্ন ধরনের তোমাদের কলাম ম্যাচিং বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, অ্যাসারশন রিজনিং টাইপ, এবার কোন চ্যাপ্টারের উপরে, এমন একটি চ্যাপ্টারের উপরে যেখানে যে সমস্ত কোশ্চেনগুলি সাজানো আছে সেই জিনিসগুলি তোমরা শুনলেই বুঝতে পারবে যে সবারই তো জানা দরকারি। উপরন্ত আমাদের এইচএসএস সিলেবাসে বলো একদম প্রথমের দিকে আছে যে চ্যাপ্টারটি জিওটেকটনিক, এবং এসএসসি সিলেবাসে সেটা 9-10-এরই বলো আর 11-12-এর যে পরীক্ষা, 11-12-এর জন্য যে পরীক্ষা, তাতেও একদম প্রথমে জিওটেকটনিক। সেখান থেকে 25টি এমসিকিউ, এই 25টি এমসিকিউ এর মধ্যে তুমি কটির উত্তর ঠিকঠাক দিতে পারলে তার জন্য আমি অপশনগুলো দেওয়ার পরে কিছুক্ষণ টাইম তোমাদের দেব। তোমরা সঠিক বলতে পারছো কিনা, সঠিক বলতে পারলে এক একটা কোশ্চেনের জন্য 1 নাম্বার বসাবে, দিয়ে আমাকে আলটিমেট মেসেজ করে জানাবে যে 25 নাম্বারের মধ্যে তুমি কত পেলে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে শুরু করি মূল আলোচনায়। প্রথমেই আছে কলাম ম্যাচিং, বাম স্তম্ভ ডান স্তম্ভ। বাম স্তম্ভতে প্রথমে কি আছে? প্রথম ক্রমের ভূমিরূপ, দ্বিতীয় ক্রমের ভূমিরূপ, ক্ষয়জাত ভূমিরূপ, সঞ্চয়জাত ভূমিরূপ। আমরা যখন থিওরির ক্লাস আলোচনা করেছি সেখানে বলেছি প্রথম ক্রমের ভূমিরূপ কোনগুলো? পৃথিবীর সৃষ্টির পর যে বিশালাকার ভূখণ্ডের সৃষ্টি হয়, অর্থাৎ বিশালাকার ভূখণ্ড বলতে কি না, মহাদেশ এবং মহাসাগর, অর্থাৎ প্যানজিয়া, প্যান্থালাসা, এইগুলি প্রথম তৈরি হয়েছিল ভূ অভ্যন্তরীণ বিশাল আলোড়ন বা জিওটেকটনিক পাতের সঞ্চালনের ফলে প্রথম যেটা সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে প্রথম স্তরের ভূমিরূপ। আমার মনে হয় বোঝানো কমপ্লিট হয়ে গেল যে তোমরা ওই দিকে অর্থাৎ ডান স্তম্ভতে কোনটা আছে সেটা তোমরা বলতে পারবে। তার মানে এ যাবে 3-এর সাথে। দ্বিতীয় ক্রমের ভূমিরূপ কাকে বলে না, এই যে বললাম মহাদেশ মহাসাগর সৃষ্টি, এই স্থলভাগ সৃষ্টির পরে যে ভূমিরূপগুলো গঠিত হয়েছিল, স্থলভাগে কোন কোন ভূমিরূপ গঠিত হয়েছিল? পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো হচ্ছে দ্বিতীয় ক্রমের ভূমিরূপ। তাহলে দ্বিতীয় ক্রমের ভূমিরূপ গেল 1-এর সাথে। এরপরে এই যে ক্ষয়জাত ভূমিরূপ, সঞ্চয়জাত ভূমিরূপ দেখছো, এগুলোকে একত্রে বলে তৃতীয় ক্রমের ভূমিরূপ। তাহলে দেখো এই একটা এমসিকিউ আলোচনা করতে গিয়ে তোমরা কত কিছু জেনে গেলে। প্রথম ক্রমের ভূমিরূপ কাকে বলে, দ্বিতীয় ক্রমের ভূমিরূপ কাকে বলে, তৃতীয় ক্রমের ভূমিরূপ কাকে বলে। এবার তৃতীয় ক্রমের ভূমিরূপের মধ্যে ক্ষয়জাত এবং সঞ্চয়জাত সমস্তগুলো। এবার আমাদের এখানে যেটা কলাম ম্যাচিং আছে সেখানে ক্ষয়জাত তার অপশন দেয়া আছে। আমরা দেখতেই পাচ্ছি জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে, জুইগেন বায়ুর ক্ষয়কার্যের ফলে, ইয়ারদাং বায়ুর ক্ষয়কার্যের ফলে। আবার সঞ্চয়জাত ভূমিরূপ, তাহলে এটা কার সাথে যাবে? ক্ষয়জাত ভূমিরূপ। সঞ্চয়জাত ভূমিরূপ আমরা জানি নদীর সঞ্চয় কাজের ফলে বদ্বীপ, বায়ুর সঞ্চয় কাজের ফলে লোয়েস, হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত হয় ড্রামলিন। তাহলে সঞ্চয় কাজের ফলে তোমরা মিলিয়ে নিতে পারবে। তাহলে আমরা এবার অপশনগুলো এবং তার সঠিক উত্তর একটুখানি দেখে নিই। দেখো 1-এর দাগে কোনটা তোমাদের সঠিক মনে হচ্ছে? প্রথম ক্রমের ভূমিরূপ মহাদেশ মহাসাগর, অর্থাৎ এ যাবে 3-এর সাথে। এখানে যে অপশনটি আছে এ 3-এর সাথে এটাই আছে, অর্থাৎ সি এ আছে। আমরা বাকিগুলোও দেখে নেবো মিলে কিনা। তোমাদের এমসিকিউর কিন্তু এটাও একটা স্টেপ, তোমরা প্রথমে যেটা একদম কনফার্ম সেটা দেখে নিলে, এবং দেখো এখানে যদি এর সাথে 3 যাবে এরকম যদি 2 জায়গায় থাকতো বা 3 জায়গায় থাকতো বা এই 4টে জায়গাতেই থাকতো তাহলে তোমাকে বাকিগুলো খুঁজতে হতো। এখানে মোটামুটি আমি কনফার্ম হলাম যে সিটা হবে, তাও আমরা বাকিগুলো একটু মিলিয়ে নিই। বি দ্বিতীয় ক্রমের ভূমিরূপ, যেটা পর্বত মালভূমি সমভূমি, অর্থাৎ 1 মিলে গেছে। সি 2 ক্ষয়জাত ভূমিরূপ জলপ্রপাত জুইগেন ইয়ারদাং মিলে গেছে। তাহলে সঠিক উত্তর হবে সি। আমরা সঠিক উত্তর সি কিনা একটুখানি দেখে নিই। একদমই ঠিক। তুমি যদি ভেবে থাকো যে এটাই উত্তর হবে তাহলে তুমি
এক্ষুনি 1 নাম্বার বসিয়ে নাও, 25-এর মধ্যে কত পাবে আমাকে কিন্তু জানিও। চলে যাব পরের কোশ্চেনে। বাম স্তম্ভতে আছে অবিরাম আগ্নেয়গিরি, সবিরাম আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। এদিকে আছে মাউন্ট পোপো, মাউন্ট ফুজি, স্ট্রমলি, ভিসুভিয়াস। দেখো আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে আসি কি, ভিসুভিয়াস হচ্ছে মানে যেটা হচ্ছে অবিরাম হচ্ছে, মানে তার মধ্যে কোনো বিরতি নেই। আর সবিরাম কথাটার মধ্যে আছে বিরামের সহিত, অর্থাৎ বিরতির সহিত, অর্থাৎ কিছু সময় অন্তর, কিছু দিন অন্তর, সেটা হচ্ছে সবিরাম। এই যেটা বলছিলাম যেটার কথা যে সক্রিয়, অবিরাম সবিরাম দুটোই কিন্তু সক্রিয়, কিন্তু আমরা সবসময় যদি অবিরামের কথা মাথায় রাখি, সবসময় ভিসুভিয়াসের কথাটা উদাহরণ হিসেবে মাথায় রাখবে। আমরা একটু মিলিয়ে দেখে নিই যে আমরা যেগুলো ভাবছি সেটাই ঠিক হবে কিনা। অবিরাম আগ্নেয়গিরি ভিসুভিয়াস এ যাবে 4-এর সাথে। আর একটার উদাহরণ তোমরা অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি মাউন্ট পোপো। এইখানে মাউন্ট পোপো 1-এ আছে, অর্থাৎ ডি যাবে 1-এর সাথে। এবার সবিরাম আর সুপ্ত, এর মধ্যে সবিরাম মনে রাখবে স্ট্রমলি, কিছুদিন কিছু সময় অন্তর, স্ট্রমলি ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, ভূমধ্যসাগরের মধ্যে অবস্থিত এমন একটি আগ্নেয়গিরি যেটা ভূমধ্যসাগরে আসা জাহাজের নাবিকদেরকে পথের দিশা দেখায়। আলোকস্তম্ভ বা বাতিস্তম্ভগুলোর কাজ কি, যে যেখানে রাস্তা হারিয়ে ফেলছে সেখানে রাস্তা বা পথ বা দিশা দেখানো। এই স্ট্রমলির আলো দেখে এখানে কিন্তু নাবিকেরা রাস্তা নির্ধারণ করতে পারে যে আমরা সঠিক গন্তব্যে পৌঁছচ্ছি কিনা। একে বলে কি, যেটা আমি বলছি সেটা হচ্ছে সবিরাম স্ট্রমলি ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, বা এটাকে বলে লাইট হাউস of the Mediterranean। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ। তাহলে রইল কোনটা, সুপ্ত। সুপ্তর উদাহরণ মাউন্ট ফুজি। এটা যদি তুমি নাও জানো তাহলেও মিলিয়ে নিতে পারবে, তবে আমি তোমাদের কাছে বলবো যে তোমরা অবিরাম সবিরাম সুপ্ত আর মৃতের উদাহরণ এইটাই মুখস্থ করবে, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দেখে নেব অপশনগুলো ঠিক হচ্ছে কিনা। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা। আমরা বলেছিলাম এ যাবে 4-এর সাথে, বি যাবে 3-এর সাথে, সি যাবে 2-এর সাথে, ডি যাবে 1-এর সাথে। মিলে গেছে। তোমারও যদি ঠিক হয়ে থাকে তুমি এটাতে মার্কস বসিয়ে নাও। এখানে অবশ্যই তোমরা যে অবিরাম আগ্নেয়গিরি অর্থাৎ ভিসুভিয়াস এবং সবিরাম আগ্নেয়গিরি যেটা বললাম যে স্ট্রমলি, ছবি দুটো একটু দেখে নিন। চলে যাব 3-এর দাগে। সত্য মিথ্যা নির্বাচন করো। এখানে লাভা, পা হো হো লাভা, আ লাভা আর ফেলসিক লাভা। এখানে পা হো হো লাভার বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে, আ লাভার বৈশিষ্ট্য জানতে হবে, ফেলসিক লাভার বৈশিষ্ট্য জানতে হবে। প্রথমত আমি মনে রাখার জন্য এটা বারবারই বলি, পা হো হো, পা দিয়ে শুরু, তো মনে রাখার জন্য মনে রাখবে এটা পাকানো দড়ির মতো। স্ক্রিনে ছবি যাচ্ছে, তোমরা দেখে নাও, পাকানো দড়ির মতো। আ লাভা, আমরা একটা ব্যথা পেলে বলি না মানে শব্দটা করি, তো আ লাভা এটা রুক্ষ ধার বিশিষ্ট ঝামা ইটের মতো, এটা এর বৈশিষ্ট্য। স্ক্রিনে তোমরা ছবি দেখে নাও। আরেকটা হচ্ছে ফেলসিক লাভা, এটা মৃদু ঢালযুক্ত শিল আগ্নেয়গিরি সৃষ্টি করে বলেছে না, এটা খাড়া ঢালযুক্ত শৃঙ্গ তৈরি করে। পা হো হো লাভায় সিলিকার পরিমাণ কম থাকায় এ লাভা ক্ষারকীয় প্রকৃতির, একদমই তাই, এতে সিলিকার পরিমাণ কম, এটা ক্ষারকীয় প্রকৃতির। এবং আ লাভাও কিন্তু তাই, এটাও ক্ষারকীয় প্রকৃতির, তবে এতে গ্যাসের পরিমাণ কম থাকে। তাই এখানে দুটো উত্তর সঠিক, যেটা হবে ট্রু, ট্রু, ফলস। আমরা অপশনগুলো দেখে নেব, এটাতে ট্রু, এটাতে ট্রু, এটাতে ফলস। সঠিক উত্তর কি আমরা অপশনগুলো দেখব, তারপরে দেখে নেব। দেখো ট্রু, ট্রু, ফলস মিলে গেছে। তোমারও যদি মিলে গিয়ে থাকে তাহলে তুমি 1 নাম্বার বসিয়ে নাও। চলে যাব পরের কোশ্চেনে। নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ো এবং সত্য মিথ্যা নির্বাচন করো। শিলা বিভিন্ন খনিজ দ্বারা গঠিত হয়, তাপমাত্রার পরিবর্তে তা সংকুচিত প্রসারিত হয়। এটা একদম একটা কমন বৈশিষ্ট্য যে শিলা বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত এবং এই খনিজগুলির তাপ গ্রহণ এবং বর্জন করার ক্ষমতা আলাদা, ফলে তারা আলাদা আলাদা ভাবে সংকুচিত এবং প্রসারিত হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি,
যে এটা কিন্তু একটা সঠিক বাক্য বা ট্রু হবে। হাইড্রোলিসিস জলের প্রক্রিয়ায়, যেটা জল দ্বারা যে প্রক্রিয়া ঘটে, বিচূর্ণী ভবনের যে প্রক্রিয়া ঘটে, হাইড্রোলিসিস হলো একটি প্রক্রিয়া যেখানে জল একটি খনিজগুলির সাথে বিক্রিয়া করে একটি নতুন খনিজ তৈরি করে, তাহলে এটাও সঠিক। পুঞ্জিত ক্ষয়ের জন্য বায়ু এবং জলের প্রয়োজন, না বায়ু এখানে লাগবে না, এখানে জল এবং ওই যে দ্রবীভূত কাদা বালি পাথর মানে দ্রবীভূত পদার্থ মাধ্যাকর্ষণের টান লাগবে, বায়ুর এখানে ভূমিকা নেই বলে এটা হয়ে গেল ফলস। ভূমিধস প্রবণ এলাকায় যেখানে আছে সেখানে কি কি আছে চিহ্নিতকরণের জন্য মানচিত্র প্রস্তুত আবশ্যক, একদমই তাই। ভূমিধস এলাকার মানচিত্র প্রস্তুত না করলে এবং জনসাধারণের কাছে সেই বার্তা না দিলে যে এই অঞ্চলটি ভূমিধস প্রবণ অর্থাৎ মানুষের বসবাসের উপযোগী নয়, সেখানে যদি মানুষ বসবাস করে বা যেখান থেকে ধসে পাথরের চাই এসে নিচে পড়বে সেই নিচের অংশেও যদি মানুষ বসবাস করে তাহলে মারাত্মক পরিস্থিতি হতে পারে, প্রাণহানি করতে পারে। আমরা ভূমিধসগুলোর ঘটনাতে দেখছি যেখানে ধস ঘটছে সেখানে শুধু নয়, তার পার্বত্য উপত্যকা তার নিচের দিকের অংশ, উপত্যকার নিচের দিকের অংশেও বহু মানুষের প্রাণহানি ঘটছে এই ভূমিধসে, তাই এটাও ট্রু। তাহলে ট্রু ট্রু ফলস ট্রু, অপশন আছে ট্রু ট্রু ফলস ট্রু, অর্থাৎ ডিএডটা আমরা একটু সঠিক উত্তরটা দেখে নেব। একদমই ঠিক, তোমারও ঠিক হলে তুমি 1 নাম্বার বসিয়ে নাও। এরপরে চলে যাব 5-এর দাগে। এখানে সঠিক বিকল্পটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ। দেখি কি কি শূন্যস্থান আছে। বদ্বীপ যেটা নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত, লোয়েস এটা বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত। এই ক্ষয় সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপগুলো কি বলেছিলাম, তৃতীয় ক্রমের ভূমিরূপ, ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়ের ফলে সঞ্চয়জাত ভূমিরূপ, দুটোই কিন্তু তৃতীয় ক্রমের ভূমিরূপ। তাহলে এখানে সঠিক উত্তর নিশ্চয়ই বিয়েটা হওয়ার কথা, দেখে নি, একদম ঠিক। যদি তোমারটাও ঠিক হয় তুমি কিন্তু 1 নাম্বার বসিয়ে নাও। চলে যাব 6। এপিওরোজেনিক কথার অর্থ কি? এপিওরোজেনিক কথার অর্থ আমরা একদম ইন্ট্রোডাকশনে জাস্ট চ্যাপ্টারটা শুরু হয়েছে সেখানেই পড়েছি। এপিওরোস কথার অর্থ মহাদেশ, এপিওরোজেনিক অর্থাৎ জেনেটিক বা উৎপত্তি ব্যাপারটা যুক্ত, মহাদেশের উৎপত্তি। দেখে নি মহাদেশের উৎপত্তি অপশন সিতে আছে, একদম ঠিক। তুমিও ঠিক বলতে পারলে তুমি কিন্তু 1 নাম্বার বসিয়ে নাও। 7 মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? একদম এই চ্যাপ্টারে জিওটেকটনিক চ্যাপ্টারের কমন জিনিস, প্রথম জিনিস যেটা সেটা আমাদের জানতেই হয় যে মহীভাবক আলোড়ন উল্লম্বভাবে হয়, দুটো ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গিয়ে যেটা স্তূপপর্ব তৈরি করে বা বসে গিয়ে গ্রস্ত উপত্যকা তৈরি করে এবং মাঝের অংশটা যে উপরে রয়ে গেল সেও স্তূপপর্ব তৈরি করে। তার মানে এই যে উপরে ওঠা নামার কথাটা বলছে এটা উল্লম্ব আলোড়ন। আর গিরিজনীয় আলোড়ন দুপাশ থেকে দুটো মহাদেশীয় পাতের চাপের ফলে মাঝের যে মহাসাগরের তলদেশে সঞ্চিত পলিতে ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতমালার উৎপত্তি হচ্ছে। আমি একটু ছবিতে দেখিয়ে নিই। মহীভাবক আলোড়ন কিভাবে কাজ করে? কোনো একটা অংশ উপরে উঠে গেছে তার দুপাশের অংশের তুলনায়, অর্থাৎ এখানে যদি এই শিলাস্তর ছিল এভাবে এই অংশটা উঠে গেছে, আর গিরিজনীয় আলোড়ন পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। দুদিক থেকে এইভাবে যদি অনুভূমিক চাপ পড়ে তাহলে এই যে পাললিক শিলাস্তরের সঞ্চিত পলিতে ভাঁজ খেয়ে ভাঁজ ক্রমশ উঁচু হয়ে ভঙ্গিল পর্বতমালার সৃষ্টি করে। তাহলে মহীভাবক আলোড়ন কিভাবে কাজ করে? উল্লম্বভাবে। দেখে নি সঠিক উত্তর, একদম ঠিক। চলে যাব 8-এর দাগে। ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট বিশালাকার গ্যাস ড্যাশ আগ্নেয়গিরিতে দেখতে পাওয়া যায়। এটা আমি অবিরাম আগ্নেয়গিরির উদাহরণে তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম, মানে ব্যাঙের ছাতার মতো, ফুলকপির মতো একদম বিশাল গ্যাস সহ ম্যাগমা বেরোতে থাকে। ইতালির ভিসুভিয়াস। দেখে নি সঠিক উত্তর কোনটা, একদমই ঠিক। অর্থাৎ 8-এর দাগেও তুমি দেখে নিবে, দেখে নিয়ে তোমার মার্কসটা তুমি বসাবে। চলে যাব 9-এর দাগে। এখানেও শূন্যস্থান পূরণ আছে। বিশ্বের বৃহত্তম আগ্নেয় দ্বীপপুঞ্জ, এখানে কোনো কথা হবে না, হাওয়াই দ্বীপপুঞ্জ। দেখে নি উত্তরটা, একদম ঠিক। 10-এর দাগে ড্যাশকে ঝামা পাথর বলা হয়, টেফরা, টেফরাকে ঝামা পাথর বলা হয়। সঠিক উত্তর। মার্কেল্লি স্কেলের সূচক সংখ্যা, এগুলো একদম বেসিক জিনিস, কমন জিনিস, যে রিক্টার স্কেলে মাত্রাটা 1 থেকে 10
স্কেলে সেখানে 1 থেকে 12, একদম ঠিক। 12 দাগে আবহবিকারের একটি প্রক্রিয়া, আমরা প্রথমেই এর দিকে তাকিয়েই বুঝতে পারছি আবহবিকারের প্রক্রিয়া একটি স্বল্পমোচন। স্বল্পমোচন কাকে বলে? যখন সমস্তর বিশিষ্ট শিলা, একটা বিশালাকার শিলাস্তূপ যার উপরটা একরকম, ধরো এখানে যে খনিজের বৈশিষ্ট্যটা সেটা একরকম, আবার তার তলায় যেটা আছে তার বৈশিষ্ট্য একরকম, আর তার তলায় যেটা আছে তার বৈশিষ্ট্য একরকম। এই রকম সমস্তর বিশিষ্ট শিলার ক্ষেত্রে এক একটা স্তর, উপরের স্তরটা বেশি তাপ পেয়েছে, সূর্য থেকে আসা তাপে বেশি প্রসারিত হচ্ছে, আবার রাতে বিকিরিত তাপে বেশ তাপ তাড়াতাড়ি বিকিরণ হয়ে যাওয়ায় তাড়াতাড়ি সংকুচিত হচ্ছে। এইরকম ভাবে স্বল্প বা ছাল বা বাকল মোচনের মতো উপরের লেয়ারটা একসময় খসে পড়ে, একে স্বল্পমোচন বলে। এটি আবহবিকারের একটি প্রক্রিয়া। সঠিক উত্তর স্বল্পমোচন। এখানে ব্লো হোল, গ্রাইকোক্লিন, করি আমরা জানি কিসের ফলে? সার্ক বা করি হিমবাহের কাজের ফলে, ব্লো হোল সমুদ্র তরঙ্গের কাজের ফলে, গ্রাইকো ও ক্লিন কার্স্ট অঞ্চলের গঠিত ভূমিরূপ। তাহলে স্বল্পমোচন সঠিক উত্তর, একদম মিলে গেছে। 13 ভূ আলোড়নের জন্য দায়ী কোনটি? ভূত্বকের দুর্বল স্থান বা শিলায় ফাটল হতে পারে, মানে এর জন্য ভূ আলোড়ন হতে পারে। শিলাস্তরের উপর চাপ হ্রাস, কোনো কারণে শিলাস্তরের উপর থেকে শিলাস্তূপ সরে গেল, চাপ হ্রাস ঘটলো। বাষ্পীয় চাপ, এটাও কারণ হতে পারে। তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, অপশনগুলো দেখে নি, তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির ফলেও কিন্তু ভূ আলোড়ন ঘটতে পারে। তাহলে সঠিক উত্তর কোনটি? মানে 1, 2 সঠিক, 2, 4 সঠিক, 1, 2, 4 সঠিক, না সবকটি সঠিক? আমাদের তো মনে হচ্ছে সবকটি সঠিক, তোমার কি মনে হচ্ছে? তুমি মিলিয়ে দেখে নাও। আমার উত্তর ডি, তোমরা কি বলছো? একদম ঠিক। চলে যাব পরের দাগে। 14 নিচের কোন আগ্নেয়গিরিটি প্রশান্ত মহাসাগরীয় বলয়ে অবস্থিত? দেখো এখানে আমরা যদি অপশনগুলো দেখি, 1, 2 সঠিক, 3, 4 সঠিক, 1, 2, 4 সঠিক, উপরের সবকটি সঠিক। এইরকম প্রশ্নগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু সঠিক উত্তরটা না জানলে কোনটা সঠিক তুমি বুঝে উঠতে পারবে না। তোমাকে প্রত্যেকটি বাক্য সম্পর্কে জানতে হবে। এই যে তোমাদের বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তর নির্বাচন, এটা বা অ্যাজারশন রিজনিং টাইপ, তোমাকে কিন্তু প্রত্যেকটা স্টেপে যেই যেই কথাগুলি বলা হচ্ছে তার প্রত্যেকটির মানে শেষ পর্যন্ত পড়ে বুঝতে হবে। দেখো এখানে কেন বললাম সবকিছু পড়ে বুঝতে হবে? এখানে যদি তুমি এই আগ্নেয়গিরিগুলোর অবস্থান না জানো, ক্রাকাতোয়া জানি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলায় অবস্থিত, রুহাপেও প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলায় অবস্থিত, কিন্তু আমি জানি কিলিমাঞ্জারো এটি আফ্রিকাতে, ফলে এটি প্রশান্ত মহাসাগরে হতে পারে না। ফলে দেখো এখানে কিন্তু আন্দাজে বসিয়ে দেওয়ার মতো কিছু নেই। মৌনা লোয়া অবশ্যই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলায়। তাহলে সঠিক উত্তর 1, 2 এবং 4 সঠিক। 1, 2 এবং 4 সঠিক, অপশন সি তে আছে, দেখে নি সঠিক উত্তর, একদম ঠিক। 15 নিচের কোনটি সঠিক? ঘুমন্ত সিংহ বলা হয় জাপানের ফুজিয়ামাকে। ভারতে অবস্থিত ব্যারেন আগ্নেয়গিরিতে 2018 সালে সর্বশেষ ভূমিকম্প হয়। এখানে সঠিক উত্তর 2। ঘুমন্ত সিংহ বলা হয় জাপানের ফুজিয়ামাকে নয়, জাপানের ফুজিয়ামা মোটেও ঘুমন্ত নয়। যাই হোক, এখানে দুটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 2টি সঠিক। তাহলে অপশনগুলো একটু দেখে নিন। কেবলমাত্র 2 সঠিক, বৃত্তে যেটা আছে এখানে কিন্তু তোমাকে 1 এবং 2 উভয়ই সঠিক কিনা সেটাও দেখতে হবে, শুধুমাত্র 1 সঠিক কিনা, 1 এবং 2 উভয়ই ভুল কিনা। এই যে বললাম, এইগুলোতে কিন্তু তোমাকে প্রত্যেকটি লাইন শেষ পর্যন্ত দেখলে তবে তুমি বুঝতে পারবে। সঠিক উত্তর কেবলমাত্র 2 সঠিক। তাহলে বিয়েরটা সঠিক। তোমার যদি ঠিক হয় তুমি আরেক নাম্বার বসিয়ে নেবে। 16 ভারতে বিন্ধ্য ও সাতপুরা দুটি স্তূপ পর্বত অবস্থিত, একদম ঠিক কথা। পাশাপাশি অবস্থিত দুটি চুক্তির মধ্যবর্তী ভূভাগ উত্থিত হলে, আমরা যদি মানেটা একটু বুঝে নিই, ভূপৃষ্ঠের উপর পাশাপাশি দুটো চ্যুতি বা ফাটলের মধ্যবর্তী ভূভাগ উত্থিত হলে এই অংশটা উঠে গেল, কিংবা
চ্যুতির দুপাশের ভূমিরূপ এইটাও বসে গেছে বা এটাও বসে গেছে। বসে গেছে মানে কি আরো নিচে চলে গেছে, তখন মাঝের অংশ তো এটাই ছিল প্রথমে, তাহলে এর তুলনায় এটা উঁচুতে থাকছে, বা উঠে গেছে এটা উঁচুতে, তাহলে কি সৃষ্টি করে? স্তূপ পর্বতের সৃষ্টি করে। তাহলে দুটি বাক্যই সঠিক, কিন্তু এখানে তোমাকে দেখতে হবে যে একটা কি আরেকটার উপর ডিপেন্ড করছে। অপশনগুলো কি আছে আমরা একটু দেখি। এখানে দুটো বাক্যই সঠিক, কিন্তু একটা না হলে আরেকটা হবে না, অর্থাৎ বিন্দু সাতপুরের অবস্থান, দুটো স্তূপ পর্বত, একদম ঠিক কথা, কিন্তু তার সঙ্গে এর ডিরেক্ট কোনো রিলেশন নেই। ওটাও একটা আলাদা ঘটনা, এটাও একটা আলাদা ঘটনা। তাহলে দুটোই সঠিক, কিন্তু আর যে এর ব্যাখ্যা এরকম ব্যাপার নয়। একদম ঠিক, বিয়েটা সঠিক উত্তর। 17, ভূমিকম্প প্রবণ অঞ্চলে আগ্নেয়গিরি দেখা যায় না। ভূমিকম্প তরঙ্গের সঙ্গে জড়িত হলে, ভূকম্পীয় তরঙ্গের সঙ্গে জড়িত হলে অগ্নুৎপাতের সঙ্গে এই সকল তরঙ্গের কোনো যোগসূত্র নেই। অপশনগুলো দেখে নাও। ভূমিকম্প প্রবণ অঞ্চলে আগ্নেয়গিরি দেখা যায় না, ভুল কথা। ভূকম্পীয় তরঙ্গের সঙ্গে জড়িত হলেও অগ্নুৎপাতের সঙ্গে এই সকল তরঙ্গের কোনো যোগসূত্র নেই, না অবশ্যই আছে, ফলে এটিও একটি ভুল বাক্য। তাহলে সঠিক উত্তর ডি, এ আর আর, অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটিই ভুল। দেখে নি সঠিক উত্তর, সঠিক উত্তর ডি। চলে যাব 18, ভারতীয় উপমহাদেশের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্টে 2004 সালে সমুদ্রের নিচে ডুবে গেছিল, আর 2004 সালে ভারতীয় দ্বীপ এবং উপকূল অঞ্চলগুলিতে একটি বিশাল সুনামি আছড়ে পড়ে। এখানে কি কি রিলেশন দেখানো হয়েছে দেখো, দুটোই সঠিক এবং একটা আরেকটার ব্যাখ্যা, দুটোই সঠিক কিন্তু একটা আরেকটার ব্যাখ্যা নয়। এ সঠিক কিন্তু আর ভুল, এ ভুল কিন্তু আর সঠিক। এখানে সঠিক উত্তর হবে এ এরটা। এ আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, কারণ 2004 সালে যে সুনামি আছড়ে পড়েছিল তার প্রভাবেই ইন্দিরা পয়েন্ট ডুবে গেছিল। আমরা সঠিক উত্তরটা দেখে নিই, একদমই ঠিক, এ সঠিক উত্তর। চলে যাব 19, ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হয়ে আলগা হয়ে সেই স্থানে পড়ে থাকলে তাকে আবহবিকার বলে, একদম ঠিক। প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা শিলাস্তরের বিচূর্ণীভবন, বিয়োজন এবং স্থানচ্যুতিকরণ প্রক্রিয়াকে মিলিতভাবে ক্ষয়ীভবন বলে, একদমই ঠিক। বিচূর্ণীভবন হলো, বিয়োজন হলো, স্থানচ্যুত হয়ে গেল, তাকে ক্ষয়ীভবন বলে। রিলেশনটা কিভাবে দেখানো আছে দেখি। এখানে দুটো বাক্যই সঠিক, কিন্তু ক্ষয়ীভবনের এই যে এইটা কারণ, প্রথম যে সেন্টেন্সটা বা প্রথম যে বিবৃতিটা তার যে এটা কারণ, এরকম কোনো ব্যাপার নয়। অর্থাৎ এ আর উভয় সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, একদম ঠিক, বি এরটা সঠিক উত্তর। চলে যাব 20, ভূমিকম্প তরঙ্গগুলিকে ধ্বংসের মাত্রা অনুযায়ী সাজাও। প্রথমে এল তরঙ্গ ভীষণ ধ্বংস করে, যেটা ভূপৃষ্ঠের উপর যায়। তারপরে যদি ক্ষয়ক্ষতির মাত্রা বলতে হয় এস তরঙ্গের, ক্ষয়ক্ষতির মাত্রা কমের দিক থেকে পি তরঙ্গে। দেখে অপশন কি সাজানো আছে। এস তরঙ্গ সবচেয়ে বেশি ক্ষতি করে, অর্থাৎ প্রথমে 1, তারপরে এস, তারপরে 2, তারপরে 3, অর্থাৎ এটাই সঠিক উত্তর, একদম ঠিক। চলে যাব 21, তীব্রতা অনুযায়ী ভারতের ভূমিকম্প প্রবণ এলাকা। এখানে যে জায়গাগুলি দেয়া আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিলং পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ অঞ্চল, এবং বর্তমানে কলকাতা বিভিন্ন জলাভূমিকে মানে জলাভূমির অবস্থান এবং সেগুলো বুঝিয়ে বহুতল বাড়ি করা, বা এই যে বহুতল বাড়ি, মাটির তলায় মেট্রো রেল, এই জন্য কলকাতা কিন্তু একটা ভীষণ রকম রিস্কের মধ্যে আছে। তাই আহমেদাবাদ এবং রাঁচির তুলনায় কলকাতা তার পরে স্থান। তারপরে তো আমরা জানি কচ্ছের রণ অঞ্চল, গুজরাটের স্থান। রাঁচি কিন্তু এতটা ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ছে না। দেখি অপশনগুলো কি দেওয়া আছে। তাহলে প্রথমে যদি 2 হয়, তারপরে যদি 4 হয়, তাহলে 2, 4, তারপরে 1, 3, অর্থাৎ সি সঠিক উত্তর। দেখে নি, একদমই ঠিক, সি সঠিক উত্তর। তোমারও যদি ঠিক হয় তুমি কিন্তু 1 নাম্বার বসিয়ে নেবে। 22, 1902 সালের 2রা মে আগ্নেয়গিরির প্রভাবে 3000 জন প্রাণ হারায়। এই আগ্নেয়গিরি সেন্ট পিয়ার শহরে অবস্থিত। কোন আগ্নেয়গিরির কথা বলা হয়েছে? তোমরা যদি জেনে থাকো তাহলে মন্টফিলির আগ্নেয়গিরি, যার প্রভাবে 1902 সালের 2রা মে আগ্নেয়গিরির প্রভাবে 3000 জন প্রাণ হারিয়েছে। কোথায়? সেন্ট পিয়ার শহরে। আমরা
অপশনটা দেখে নেব। আমরা উত্তরটা দেখে নিলাম, মন্টপেলির আগ্নেয়গিরি। পরের কোশ্চেন 23। 1883 সালে প্রবল বিস্ফোরণে একটি দ্বীপের বড় অংশ 2/3 ভাগ ধ্বংসপ্রাপ্ত হয় ও বিশাল ক্যালডেরার সৃষ্টি হয়। দ্বীপটি ইন্দোনেশিয়ায় অবস্থিত। কোন আগ্নেয়গিরির প্রভাবে এরূপ ভূমিরূপ সৃষ্টি হয়েছে? 23 সঠিক উত্তর ক্রাকাতোয়া। তোমাদের সঠিক হয়েছে কিনা একটু মিলিয়ে নেবে। এবার ডায়াগ্রাম। এখানে একের ভূমিরূপ দেখতে পাচ্ছি, এখানে একটা ম্যাগমা চেম্বারের মতো নিচের দিকে চলে গেছে, এখানে একটা ম্যাগমা চেম্বার আছে, এখানে ম্যাগমা চেম্বার আছে, এখানে ম্যাগমা চেম্বার আছে। কি বলতে চেয়েছে বা অপশনে কি আছে? আমরা যেটুকু দেখে বুঝতে পারছি এটা উল্লম্ব ভাবে আছে, মানে এটা সিল, অর্থাৎ একে সিল। এখানে তোমরা প্রথমেই একটা অপশন পেয়ে যাচ্ছ ডি এরটা। 2 লোপলিথ, হ্যাঁ 2 এটা হতে পারে লোপলিথ, যখন অনুভূমিক আকারে কিন্তু লেন্সের মতো অবস্থান করে তখন তাকে লোপলিথ বলে। 3 ব্যাথলিথ, ব্যাথলিথ হচ্ছে বৃহৎ আকারের যে মানে ম্যাগমা গহ্বরের মধ্যে ম্যাগমা সঞ্চয়, বৃহৎ আকারে। তাহলে সিটাই সঠিক উত্তর হতে চলেছে। 4 শিল, শিল অনুভূমিক ভাবে থাকে, অনুভূমিক ভাবে আছে। দেখিনি সি সঠিক কিনা। একদম ঠিক। তোমার যদি ঠিক হয়ে থাকে তুমি 1 নাম্বার বসিয়ে নাও। লাস্ট কোশ্চেন, ডায়াগ্রাম দেখে সঠিক উত্তর নির্বাচন। 1 2 3, 1 এটা দেখানো হয়েছে, 2 এটা দেখানো হয়েছে, 3 এইটা দেখানো হয়েছে। অর্থাৎ দেখতেই পাচ্ছি স্ট্যালাকটাইট, এটা স্ট্যালাকমাইট এবং এটা স্তম্ভ। তবুও অপশনগুলো দেখে আমরা উত্তরটা নির্বাচন করব। প্রথমেরটা স্ট্যালাকটাইট, তারপরটা স্ট্যালাকমাইট, তারপরটা স্তম্ভ, অর্থাৎ সি সঠিক উত্তর। একদমই ঠিক। তুমি কত নাম্বার পাচ্ছ? এইরকমই পরপর এমসিকিউ টেস্ট দিতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। আর আমি জানি তোমার ভিডিওটা যেহেতু অনেক কাজে লেগেছে, তুমি অলরেডি লাইক করে দিয়েছো। যদি না করে থাকো ঝটপট একটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ভীষণ দরকারি একটা টেস্ট। এইরকম এমসিকিউ টেস্ট কিন্তু পরপর চলতে থাকবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমাকে জানাতে ভুলো না, তুমি কত নাম্বার পেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।